অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। ছেলেরা স্কুল কলেজে বেরিয়ে যাওয়ার পর আমিও একটু বেরাবো। প্রথমে এখান থেকে যাব হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে যাব কুলিনগ্রাম। গঙ্গার তলা দিয়ে যখন মেট্রোটা যায়, দেখো কি সুন্দর নীল আলোটা দেখা যায়, বেশ দারুণ লাগে। মনে হয় চারিদিকে গঙ্গা মা আমাদের ঘিরে রেখেছে, তার ভেতর দিয়ে ট্রেনটি যাচ্ছে। আমি সঞ্চিতা, আমি এখন আছি বর্ধমান জেলার কুলিনগ্রামে। আমার সৌভাগ্য যে আমি এইরকম একটি পবিত্র গ্রামে আসতে পেরেছি বলে। এই গ্রামে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সশরীরে এসেছিলেন। শুধু তাই নয়, মধ্যযুগীয় বাঙালি কবি মালাধর বসুর জন্মস্থান হলো এই গ্রামটি। এখন আমি যাচ্ছি প্রায় 1200 বছর পুরনো গোপাল মন্দিরে, কিন্তু পথে পড়ল গোপেশ্বর শিব মন্দির। তাহলে চলুন আগে শিব মন্দিরে দর্শন সেরে নিই, তারপর না হয় যাব গোপাল মন্দির। এখানে স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম মন্দিরটি বহু পুরনো, কিন্তু নতুন করে মন্দিরটির সংস্কার করা হয়েছে। এ মা, এ কি, মন্দির তো বন্ধ। তাই তো হওয়ার কথা, মন্দির তো সময় মতো বন্ধ হবেই। আমি যদি উল্টোপাল্টা টাইমে আসি তাহলে কি আর দর্শন মিলবে? কিন্তু ভাগ্যটা আমার অতটাও খারাপ নয়। দরজায় দুটো বড় বড় গর্ত থাকায় মাথায় আমার একটা বুদ্ধি খেলে গেল। বাবা ভোলানাথ আমায় ফিরিয়ে দেননি, দর্শন দিয়েছেন, আপনারাও দেখলেন। অন্য আরও অনেক শিব মন্দিরের মতন এই মন্দিরের সামনেও রয়েছে নন্দী মহারাজ। এখানে পরপর দুটো দিঘি আছে, একটা হচ্ছে গোপাল দিঘি, একটা শিয়াল দিঘি। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি এই কুলিনগ্রামে অবস্থিত প্রায় 1200 বছর পুরনো শ্রী শ্রী মদন গোপাল মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণদেব আচার্য গোস্বামী মহাশয়। তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেন, যার সমাধি রয়েছে মন্দিরের ঠিক পাশেই। মন্দিরের গর্ভগৃহের মাঝখানে রয়েছেন মদনমোহন আর তার দুই পাশে, একদিকে রাধিকা ও তার সখী ললিতা। মন্দিরের গায়ে পালি ভাষার নিদর্শন দেখে মনে করা হয় যে এটি লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে তৈরি মন্দির। এমন সময় এসছি না, তো সব মন্দিরই এখন বন্ধ, সবই 4টের পরে খুলবে। আর এখন আমার ঘুরিতে বাজে 2:15, তাই এইরকমই বাইরে থেকে দেখেই যেতে হবে। এই মন্দিরের সামনেই রয়েছে বিশাল গোপাল দিঘি। শোনা যায় যে পূর্বে এই গোপাল দিঘির সঙ্গে যমুনা নদীর যোগাযোগ ছিল। ভক্তরা এই দিঘির জলে পুণ্য স্নান করে থাকেন। মাঘী পূর্ণিমার দিন এই মন্দিরে খুব বড় করে উৎসব হয়। টোটোতে করে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে খাবার জলের বোতলটা পড়ে যায়, সেটাই আনতে আবার দৌড়াতে দৌড়াতে গেলাম। আমি শুনতে পাইনি, জলের বোতল পড়ে গেল ডাকছি এরকম। চারপাশটা ক্ষেত। আমার দর্শক বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চলে আসলাম আমি হরিদাস ঠাকুরের পাট বাড়ি। হরিদাস ঠাকুর, যিনি ছিলেন বৈষ্ণব সাধক, তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। তিনি প্রতিদিন 3 লক্ষ বার করে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতেন। চলুন আরও কিছু কথা জেনে নেওয়া যাক এনার কাছ থেকে। নমস্কার, আপনার কাছ থেকে এই মঠ সম্বন্ধে কিছু জানতে চাই। রাধে রাধে। রাধে শ্রী রাধে। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা কুলিনগ্রাম। কুলিনগ্রাম হরিদাস ঠাকুরের পাটবাড়ি বলা হয়। তো এখানে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিলেন। যখন মহাপ্রভু লীলা করতেন তখন নাম প্রচারের জন্য এখানে এসেছিল। এখানে উনি 4 মাস ছিল।
ওই মন্দিরটা যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বটবৃক্ষ ছিল। ওই বটবৃক্ষের গোড়ায় বসে উনি 3 লক্ষ হরিনাম জপ করতেন। আর এই পুরা জায়গাটা খুব জঙ্গল ছিল, এখানে কোনো জনবসতি ছিল না। পরবর্তীতে মহাপ্রভু এই কুলিন গ্রামে এসেছিল। কুলিন গ্রামে এসে এই যে নিম বকুল বৃক্ষ দেখতে পাচ্ছেন, এইখানে উনি বসেছিল। এটাকে নিম বকুলতলা বিশ্রামস্থলী বলা হয়। এখানে হরিদাস ঠাকুরও 4 মাস ছিলেন, উনি 4 দিন ছিলেন এবং এই কুলিন গ্রামবাসীর সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে উনি কুলিন গ্রাম পরিক্রমা করেছে। মন্দিরের সামনে যে একটা পুকুর দেখতে পাচ্ছেন ওটাকে চৈতন্য ডোবা বলা হয়। যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে, হ্যাঁ, ওটার মাহাত্ম্য অনেক। আমি তো অধম অত কিছু জানি না, তথাপি একটুখানি বলার চেষ্টা করব। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এই কুলিন গ্রামের কথা যা বলেছেন, এমনিতে বলেছেন যে কুলিন গ্রামের কথা কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ গুণ গায়। কুলিন গ্রামের কুকুর সেও মোর ভক্ত, অন্যজন রহুক দূর। তার মানে কুলিন গ্রামের কুকুরটাকেও মহাপ্রভু খুব ভালোবাসতেন। এর এর পিছনে অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে এই কুলিন গ্রামে মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল। শুধু মহাপ্রভুর আমলে নয়, তারও অনেক আগে। গোপাল মন্দির আছে 1200 বছর আগেকার। মালাধর বসু বলতে একজন ভক্তকবি মালাধর বসু ছিল। কুলিন গ্রামের মধ্যে ওনার স্মৃতিস্তম্ভ আছে। ওনারই বংশধর বসু রামানন্দ, যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, এনাকেই পুরীধামে একবার মহাপ্রভু আদেশ করেছিল যে পুরীধামে যে রথটান হয়, রথটানের জগন্নাথের পট্টডুরি নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছিল। এবং এই কুলিন গ্রাম থেকে প্রত্যেক বৎসর জগন্নাথের পট্টডুরি মানে পাটের রশি নিয়ে যাওয়া হতো। জগন্নাথকে যখন রথে চড়ানো হয়, কোমরের সঙ্গে একটু বেঁধে নেওয়া হয়। ওই রশিটা ছিঁড়ে গেছিল। তোমার মাথায় কি জটা নাকি গো? এখানে থাকা হয়। রাধে 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 রাধে। নন্দের নন্দন মোর প্রাণনাথ, এই কথাটা উনি খুব খুশি হয়েছে। তাকে ওনার সেই বংশধর যে ছিল মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, তাকে বলছে নন্দের নন্দন মোর প্রাণনাথ, এই বাক্যে বিকায়নু তোমার বংশাত, মানে একটা কথার জন্য আমাকে তোমার বংশে বিক্রি করে দিয়েছি। এই কথা বলেছিল মহাপ্রভু। সেই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য উনি রচনা করছে। তো এই যে সংক্ষেপে এখানে আরো অনেক বলতে গেলে অনেক আছে। সেটাই। আচ্ছা, মালাধর বসুর বংশধররা এখনো আছেন নিশ্চয়ই এখানে? এখন নাই, তবে ওনার শ্রীপাঠ একটা ঘর এখনো পড়ে আছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য। ঠিক আছে, রাধে রাধে। গাছের ডালে কত ইট বাঁধা রয়েছে, ইট প্লাস্টিক দিয়ে বাঁধা। সামনেই বৈষ্ণবদের সমাধি আছে, এই গ্রাউন্ডের মধ্যেই আছে। তো সেখানেই আমি যাচ্ছি। এই যে আপনাদেরকে জানাই, এটি কুলিন গ্রামের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল মালাধর বসুর জন্মভিটা এবং তার জীবন সম্পর্কিত কিছু তথ্য। এছাড়া ছিল বসু পরিবারের সঙ্গে শ্রী চৈতন্যদেবের যোগাযোগের সূত্র। আসলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওনাদের কথায় কথায় রাধে রাধে আর হরে কৃষ্ণ। আমরা নমস্কার বলি, ওনারা বলেন হরে কৃষ্ণ। চলো উঠে পড়ি। উঠানে বিছানো কাঁচা বাদাম, সবুজ গাছপালা, রাঙামাটির রাস্তা, পদ্মদিঘি, ধানক্ষেত, মাটির বাড়ি, এছাড়া শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য এই বৈষ্ণব গ্রামটিতে প্রবেশ করে এক অদ্ভুত মানসিক শান্তি নিয়ে ফিরে যাচ্ছে এই কুলিন গ্রাম থেকে। পরের কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।